দর্শক, বাংলাদেশের রাজনীতির ভেতরে ভেতরে এমন এক বিশাল, অকল্পনীয় এবং ভূ রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে, যা হয়তো এই মুহূর্তে দেশের কোটি কোটি সাধারণ মানুষের চোখের আড়ালে রয়েছে, কিন্তু এর তীব্রতা যে কোনো মুহূর্তে পুরো দেশের ক্ষমতার সমীকরণ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে চিরতরে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের দিনে বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে একটি অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন। বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ, এই গগন বিদারী স্লোগান দিয়ে এবং জুলাই বিপ্লবের রক্ত মারিয়ে যিনি আজ দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসেছেন, সেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সত্যি দেশের স্বার্থ রক্ষা করছেন, নাকি ক্ষমতায় টিকে থাকার এক অন্ধমোহে তিনি পুরো দেশটাকে অত্যন্ত সুকৌশলে ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন? গত অক্টোবরে বিবিসি বাংলাকে দেয়া সেই বিখ্যাত সাক্ষাৎকারের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন, আমরা আর ফেলানির মতো কাঁটাতারে ঝুলতে চাই না। নির্বাচনের আগে সাধারণ মানুষের ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যে বিশাল রাজনৈতিক ফায়দা লুটা হয়েছিল, আজ ক্ষমতায় বসার পর তার আসল চেহারাটি বেরিয়ে আসতে শুরু করেছে। আজ দেশ নিউজ 24 এর এই অত্যন্ত এক্সক্লুসিভ মেগা বিশ্লেষণে আমরা প্রমাণ সহ আপনাদের দেখাবো কিভাবে গাইডিং লাইট বা পথ প্রদর্শক নীতির নামে ভারতের কাছে দেশের স্বাধীনতা আবারও দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে। ঘটনার শুরু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার আগে থেকেই। যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে বুকে রক্ত দিচ্ছে, ঠিক সেই সময়ে লন্ডনে বসে শুরু হয়েছিল ভারতের সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পেছনের দরজার গোপন কূটনীতি। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভারতের শাসক দল বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ সংগঠন ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি এর শিশির বাজোরিয়া এবং পররাষ্ট্র বিষয়ক নেতা বিজয় চৌথাইওয়ালের মাধ্যমে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে একটি অত্যন্ত গোপন বার্তা পাঠানো হয়েছিল। এই কূটনীতির মূল উদ্দেশ্য হল ভারতের রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের সাথে একটি বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা। আর সেই গোপন বার্তাতেই ভারতের কাছে ওয়াদা করা হয়েছিল যে যদি বর্তমান সরকার ক্ষমতায় বসে, তবে তাদের পররাষ্ট্রনীতির গাইডিং লাইট বা পথ প্রদর্শক হবে খোদ নয়াদিল্লি। অত্যন্ত সহজ কথায় এর মানে হলো, ভারত যা চাইবে বাংলাদেশ ঠিক সেই পথেই চলবে। চীনের সাথে সম্পর্ক কেমন হবে বা পশ্চিমাদের সাথে কি চুক্তি হবে, সবকিছুতেই ভারত এক ধরনের অঘোষিত ভেটো ক্ষমতা বা চূড়ান্ত প্রভাব থাকবে। এর পাশাপাশি ভারতকে অত্যন্ত স্পষ্টভাবে কিছু রেডলাইন বা চূড়ান্ত বিপদসীমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কার্যালয় থেকে বাংলাদেশ সরকারকে শর্ত দেওয়া হয়েছে এবং ভারতকে কথা দেওয়া হয়েছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিস যেন পরিচালিত হতে না পারে, বর্তমান সরকার সেটা যে কোনো মূল্যে শতভাগ নিশ্চিত করবে। এর বিনিময়ে ভারত বর্তমান সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রি লেজিটিমাইজেশন বা ক্ষমতায় টিকে থাকার নিরঙ্কুশ বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে। এই পুরো বোঝাপড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে যুক্তরাজ্য। ইন্ডিয়া ইউকে লিভিং ব্রিজ রোডম্যাপ 2030 অধীনে ব্রিটিশ ক্যাবিনেট এবং ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী নেতারা পর্দার আড়ালে থেকে এই গোপন চুক্তিটি সফল করেছেন। এই ত্রিপক্ষীয় কূটনীতির একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশের নতুন রাজনৈতিক মেরুকরণকে পশ্চিমা বিশ্ব এবং ভারতের মনোপুত একটি কাঠামোতে দাঁড় করানো। চাক্ষুষ প্রমাণটি দেশের মানুষ দেখতে পেল সরকার গঠনের ঠিক পরপরই। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার মন্ত্রিসভায় অত্যন্ত চমকপ্রদভাবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো খলিলুর রহমানকে। আর দায়িত্ব পাওয়ার পর তার প্রথম বিদেশ সফরেই তিনি অন্য কোনো দেশে না গিয়ে গেলেন সরাসরি নয়াদিল্লিতে। সেখানে গিয়ে তিনি ভারতের কট্টরপন্থী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন। একটি স্বাধীন দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরেই ভারতের কাছে এই ধর্ণা দেওয়াটা কি প্রমাণ করে না যে পর্দার আড়ালে অনেক বড় কোনো সমঝোতা হয়ে গেছে? শুধু তাই নয়, গত মে মাস থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত অত্যন্ত গোপনীয়তার সাথে একাধিকবার কাতারের দোহায় গিয়ে আমেরিকান সেন্টকম বা ট্রেসি জ্যাকবসন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথেও দফায় দফায় বৈঠক করেছেন বর্তমান সরকারের প্রতিনিধিরা। এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্যই হল পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে নিজেদের ক্ষমতাকে সম্পূর্ণভাবে বৈধ করা এবং তাদের সমস্ত শর্ত মাথা পেতে নেয়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের শর্ত খুব পরিষ্কার এবং নির্মম। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার হাত বদল হলেও ভারতের আধিপত্যের কোনো পতন হয়নি। ভারত মূলত বাংলাদেশের কাছ থেকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক জিনিস চায়। এক, বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে যাওয়ার অবাধ ট্রানজিট বা করিডোর, যা ভারতের সামরিক এবং বাণিজ্যিক যোগাযোগকে অত্যন্ত সহজ করে দিবে। দুই, বাংলাদেশের বিশাল জ্বালানি বা এনার্জি মার্কেট, যেখানে ভারত একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চায় যাতে বাংলাদেশ চিরকাল নির্ভরশীল থাকে। এবং তিন, তাদের 7 সিস্টার্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। ভারত খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে হাসিনাকে দিয়ে আর এই কাজগুলো করানো কোনোভাবেই সম্ভব নয়।
তাই তাদের এমন একজন নতুন শাসক দরকার ছিল যার জনগণের কাছে বৈধতা আছে, কিন্তু যিনি ভারতের এই শর্তগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন। আর অত্যন্ত পরিতাপের বিষয় হলো ঠিক সেই কাজটাই এখন অত্যন্ত সুচারুভাবে করছেন বর্তমান প্রধানমন্ত্রী। নিজেদেরকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব সরকার হিসেবে দাবি করার পরও, কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরও ভারতের কাছে এভাবে আত্মসমর্পণ কেন করা হচ্ছে? এর মূল কারণ হলো ক্ষমতায় টিকে থাকার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু এই চরম দ্বিমুখী নীতি কি বাংলাদেশের আপামর সাধারণ মানুষ মেনে নেবে? যে তরুণ প্রজন্ম এবং আপামর জনসাধারণ একটি স্বাধীন, সার্বভৌম এবং মর্যাদাশীল বাংলাদেশের স্বপ্ন দেখে অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, তাদের সেই রক্তের সাথে কি তাহলে চরম বেইমানি করা হলো? জুলাই গণ অভ্যুত্থানে সেই বিশাল ত্যাগ কি তাহলে কেবল ক্ষমতার হাত বদলের জন্যই ছিল? মুখে ভারত বিরোধিতার স্লোগান দিয়ে ক্ষমতায় বসে আবার সেই ভারতেরই গাইডিং লাইট মেনে চলার এই চরম দ্বিমুখী নীতিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সাহসী, গঠনমূলক এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের ভবিষ্যতের খবর বিশ্লেষণে নতুন দিক নির্দেশনা দেয়।